আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক গণিত, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। তোমাদের সবাইকে বিএনআইএস হোম স্কুলে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 11 তথ্য ও উপাত্ত অধ্যায় থেকে আমরা দুটি সংজ্ঞা এবং দুটি প্রশ্ন সমাধান করব। আচ্ছা, শুরুতে আমরা বোর্ডের কর্নারের দিকে দেখি যে শ্রেণী সপ্তম, শিক্ষক আমার নাম, বিষয় গণিত, ক্লাস নং 33, HW9, গুরুত্বপূর্ণ বিষয় HW নেই। আর হচ্ছে যে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। আর আমরা আজকে করব যে অধ্যায় 11 দুটি বিষয়, যে অধ্যায়টা হচ্ছে যে তথ্য ও উপাত্ত। তোমরা সব অবশ্যই এগুলো মানে যখন পড়বা তখন তোমরা বই বের করবা। এখানে শুরুতে আমরা যে দুটি সংজ্ঞা আমরা দেখব, তথ্য ও উপাত্ত। আচ্ছা, এখন তথ্য ও উপাত্ত সংজ্ঞা দুটা। তথ্য যেটাকে ইংরেজিতে ইনফরমেশন বলা হয়, আর উপাত্তকে ডেটা বলা হয়। তা এখানে পরিসংখ্যানের আলোকে তথ্যটা আসলে কি সেটা আমরা এখন ভালোভাবে জানব। এখানে দেখো যে বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যাসূচক বর্ণনায় হলো তথ্য। এ সংখ্যাসূচক তথ্যের সাহায্যে সংশ্লিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আচ্ছা, তথ্য বিষয়টা কি? যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি সংখ্যাবাচক শব্দে আসে, সেটাই হচ্ছে যে কি আমাদের এখানে যে তথ্য। যেমন আমরা বলতে পারি যে টেলিভিশন কত সালে আবিষ্কার হয়েছে, যে টেলিভিশন আবিষ্কার হয়েছে যেমন 1926 সালে। আচ্ছা, এটা একটি কি তথ্য বা ইনফরমেশন, তাই না? এখন কে আবিষ্কার করে? লেজি বিয়ার। আচ্ছা, এখন এটা কিন্তু বিজ্ঞানীর নাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমাদের পরিসংখ্যানের তথ্যের আলোকে এটা তথ্য, আর এটা তথ্য নয়, ঠিক আছে? আর কম্পিউটারের ক্ষেত্রে সেটা অন্য ভিন্ন বিষয়। তাহলে আমরা তথ্য যেটা বুঝতেছি যে সংখ্যাবাচক কি শব্দ, ঠিক আছে? তাহলে যেমন কম্পিউটার আবিষ্কার হয় কত? 1942 সালে। তাহলে এই বিষয়টা ঠিক আছে, এখানে চার্লস ব্যাবেজ আবিষ্কার করে, সেটা হচ্ছে যে কি তার বিজ্ঞানীর নাম। তাহলে এগুলো হচ্ছে যে তথ্য। যেমন আমরা আবার বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছে যে 7 বার জাতীয় সংসদে নির্বাচিত হয় সংসদ সদস্য হিসেবে। তাহলে এই 7 বার এটা হচ্ছে যে কি একটা তথ্য। তাহলে আমরা তথ্য বিষয়টা বুঝলাম যে সংখ্যাবাচক বিষয় থাকতে হবে। এখন আমরা তথ্যের পর উপাত্ত দেখব। উপাত্তকে ইংরেজিতে ডেটা বলা হয়। তাহলে এখানে আমরা কি দেখব যে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাই হলো পরিসংখ্যানের উপাত্ত। আচ্ছা, এখন পরিসংখ্যানের উপাত্তটা একটু সহজে মনে রাখার জন্য আমরা চিন্তা করব যে সমজাতীয় তথ্যগুলো, ধরো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের শাখায় 30 জন শিক্ষার্থী আছে তোমরা। তা 30 জনের পরীক্ষার মানে গণিত খাতা মূল্যায়নের যে নম্বরগুলো আমরা পাবো, ধরো কেউ নম্বর পাচ্ছ, ধরো 70 পাচ্ছ, কেউ ধরো 85 পাচ্ছ, কেউ ধরো 90 পাচ্ছ, কেউ ধরো তোমাদের 75 পাচ্ছ, এইভাবে তোমরা পাচ্ছ। কিন্তু বিষয়গুলো হচ্ছে এইভাবে, তোমরা 30 জন, ধরো সর্বশেষ জন ধরো পেলো ধরো 79 পেলো। আচ্ছা, এখন এই যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু তোমাদের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর, মানে সমজাতীয় সংখ্যা, মানে এগুলো একই বিষয়ের সংখ্যা। ঠিক অনুরূপভাবে যেমন আমরা আদমশুমারির ক্ষেত্রে দেখো যে বাংলাদেশের জনসংখ্যাগুলো হিসাব করা হয়, ঠিক আছে? তা আবার গড় আয়ু হিসাব করা হয়, শিশু মৃত্যুর হার হিসাব করা হয়, ঠিক আছে? বা শিশু জন্মের হার হিসাব করা হয়। তো এগুলো দেখবা যে এগুলো সব হচ্ছে পরপর সংখ্যা, তো সেগুলোকে আমরা মূলত বলবো উপাত্ত। এখন উপাত্ত বিষয়টা হলো এই দুটা সংখ্যা, তথ্য এবং উপাত্ত। তোমাদের পরীক্ষা আসলে সুন্দর করে লিখবা সবাই। এখন তোমাদের অনুশীলনীর 9 নম্বর প্রশ্নটা দেখো, উপাত্ত কত প্রকারের, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লেখো। আচ্ছা, এটা হচ্ছে যে এই বিষয়টা, এটা আমরা পরিসংখ্যানের আলোকে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে যে উপাত্ত সাধারণত উত্তরের ক্ষেত্রে উপাত্ত 2 প্রকার, প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, আর 2 নাম্বার মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আচ্ছা, এই দুইটা হচ্ছে যে বিষয় আমাদের উপাত্তের। এখন 1 নাম্বার প্রাথমিক যে উপাত্ত আছে,
যে এটা হচ্ছে উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত। আচ্ছা, যেমন সপ্তম, তোমাদের আগে যে উদাহরণটি আমি বলেছি সেটি দেখো যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো পরীক্ষায়, ধরো পরীক্ষাটা অর্ধবার্ষিক অথবা বার্ষিক হতে পারে, গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়। সরাসরি সংগ্রহ করা যায় বিধায় প্রাথমিক উপাত্ত সংগ্রহ সহজ এবং উপাত্তের নির্ভরযোগ্যতা কি বেশি। বিষয়টা হচ্ছে কি, ধরো আমি তোমাদের শিক্ষার্থীদের খাতাগুলো মূল্যায়ন করলাম, তার মানে আমি ওখান থেকে কে কত নম্বর পেয়েছে এটা সঠিকভাবে আমি উপাত্তগুলো সাজাতে পারবো। তার অর্থাৎ এই উপাত্তগুলো সরাসরি যারা যে সংগ্রহকারী সে সরাসরি গ্রহণ করতে পারে, এক্ষেত্রে ভুলের সম্ভাবনা নেই, আবার গ্রহণযোগ্যতা অনেক বেশি। ঠিক আছে, এখন আমরা আসবো যে মাধ্যমিক উপাত্ত, যে পরোক্ষ উৎস থেকে, পরোক্ষ উৎস থেকে যে সরাসরি নয় অন্য কেউ উপাত্তগুলো সংগ্রহ করেছে সেখান থেকে আমরা সংগ্রহ করব। পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হলো মাধ্যমিক উপাত্ত। যেমন পৃথিবীর কয়েকটি দেশের রাজধানীর কোনো এক মাসের গড় তাপমাত্রার মান সংগ্রহ। ধরো পৃথিবীর কয়েকটি দেশে, ধরো আমাদের প্রতিবেশী দেশগুলোর রাজধানী, ধরো দিল্লি, ইসলামাবাদ বা কাঠমান্ডু, থিম্পু, তা এগুলোর যদি আমরা মানে বর্তমান এপ্রিল মাসের যদি গড় তাপমাত্রা জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেগুলো দেশের আবহাওয়া অধিদপ্তর বা বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার তথ্যগুলো আমাদের নিতে হবে। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু অন্য দেশের বিভিন্ন সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য আমরা গ্রহণ করতেছি, মানে এটা আমরা পরোক্ষ তথ্য গ্রহণ করতেছি। তাহলে এটাই হচ্ছে যে মাধ্যমিক উপাত্ত। আচ্ছা, তখন আমাদের কি করতে হবে, ওই এক্ষেত্রে উপাত্ত সংগ্রহকারীকে ওই সকল দেশের বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করতে হবে। যেহেতু পরোক্ষ উৎস থেকে উপাত্ত সংগ্রহ করা হয় সেহেতু সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অপেক্ষাকৃত কম। এখন বিষয়টা হচ্ছে তাদের ওখানে যদি তথ্যে ভুল থাকে তাহলে বিষয়টা হচ্ছে যে কি, যে আমার তথ্য কি হবে, ভুল হবে, যেহেতু আমি সেখান থেকে তথ্যটা গ্রহণ করেছি। এই জন্য হচ্ছে যে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্তর গ্রহণযোগ্যতা প্রাথমিক উপাত্তের থেকে তুলনামূলক কি কম। ঠিক আছে, ঠিক তোমরা এভাবে বিভিন্ন ধরো মানে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন খেলোয়াড়দের পরিসংখ্যান, পারফরমেন্সের পরিসংখ্যান, এগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা তথ্য থেকে আমরা গ্রহণ করি, কিন্তু সেটাও কি হচ্ছে যে মাধ্যমিক উপাত্ত। তার কারণ সেখানে যদি তথ্যটা ভুল থাকে আমরা ভুল জানতেছি। বিষয়টা বুঝতে পারছো সবাই? এখন হচ্ছে এটার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অবিন্যস্ত উপাত্ত কি এবং উদাহরণ দাও। এখন অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে একটা 9-এর পর 10 নম্বর প্রশ্ন। এখানে সহজে হচ্ছে যে উপাত্তগুলো ক্রম অনুসারে সাজানো থাকে না। আচ্ছা, তাহলে কোনো পরিসংখ্যানে উপাত্তগুলো যদি এলোমেলোভাবে থাকে তবে এদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে। এক্ষেত্রে উপাত্তগুলোর মানের ক্রম অনুসারে সাজানো থাকে না। যেমন সপ্তম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে, ধরো তোমাদের 5 জন শিক্ষার্থীর উচ্চতা, একজনের উচ্চতা 120 সেন্টিমিটার, একজনের 130, একজনের 125, একজনের 127 আর অপরজনের 129। এগুলো দেখো ক্রম অনুসারে সাজানো নেই। ক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে কি, এই বিষয়টা হচ্ছে যে কি এভাবে সাজানো নেই। এখন যদি এভাবে সাজানো থাকে তখন হবে বিন্যস্ত উপাত্ত। এই সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে আছে। এখন এভাবে যদি ধরো এটাকে আমি এভাবে সাজিয়ে লিখি, ধরো 120 এখানে দেখো সর্ব অপেক্ষা ছোট সংখ্যা, তাহলে এটা যদি আমরা আগে লিখি, তারপরে দেখো এর পরবর্তীতে বড় সংখ্যা 125, তারপরে দেখো অঙ্ক করার সময় বিন্যস্ত করতে হবে 127, তার পরবর্তীতে দেখো 129 এবং সর্বশেষ কত 130। এভাবে যদি আমরা বিষয়টা সাজাই তখন এটাকে হবে বিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্ত সংজ্ঞা এবং তার উদাহরণ ঠিক অনুরূপভাবে যদি বিন্যস্ত উপাত্ত আসে তোমরা কি লিখবা, যে এখানে ক্রম অনুসারে সাজানো থাকে, এই কথার পরিবর্তে ক্রম অনুসারে সাজানো থাকে, তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। তখন এরকম সপ্তম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর এরকম মানগুলো তোমরা কি করবা, সাজিয়ে লিখবা। তাহলে এটি হচ্ছে যে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের
সংজ্ঞা এবং এর উদাহরণ। তাহলে আমরা আজকে দেখলাম যে তথ্য ও উপাত্ত সংজ্ঞা এবং অনুশীলনী থেকে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্ন ছিল যে উপাত্ত কত প্রকার ও কি কি। এখন এখানে দুইটা বিষয় আছে, সুবিধা এবং অসুবিধা, যেটা বইয়ে সেইভাবে নেই। তারপরও আমি একটু বলি যে প্রাথমিক উপাত্তের অসুবিধাগুলো কি হতে পারে। প্রাথমিক উপাত্তের অসুবিধা হচ্ছে যে এভাবে তথ্য সংগ্রহ করা যে সময় সাপেক্ষ বা এখানে ব্যয় বেশি হতে পারে। যেমন বাংলাদেশে যে আদমশুমারির ক্ষেত্রে সারা দেশের জনসংখ্যাগুলোর সংখ্যা এবং বিভিন্ন বিষয় তথ্য সংগ্রহের জন্য বিপুল জনসাধারণের দরকার হয়, যা পরিসংখ্যান অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এগুলোতে অংশগ্রহণ করে। মানে এটা একটা বিপুল জনসাধারণের একটা কাজ। তাহলে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা হচ্ছে যে সময় সাপেক্ষ, ব্যয়বহুল, এরকম একটা বিষয়। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে যে সংগ্রহ করা হচ্ছে যে খুবই সহজ, যদিও সেখানে গ্রহণযোগ্যতা তুলনামূলক কি কম থাকে। তাহলে আমরা তথ্য উপাত্ত, প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত, আবার অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত আমরা বুঝলাম, শিখলাম। তাহলে এভাবে তোমরা এগুলোর অনুশীলন করবা প্রিয় শিক্ষার্থীরা। আজকের মতো ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।